সেই কালো দেহের অভয়াটি আদনানের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। আদনান তো স্থিরভাবে তাকিয়ে রইল এবং তার কোনো হুঁশ জ্ঞান কিছুই ছিল না। এখন বাড়ি যাওয়ার পালা। আদনান তার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছে। তার মামা বাড়ি প্রায় 15 দিনের মতো ছিল, কিন্তু অনেক দিনই সে বেরিয়েছে। এখন আর থাকার কোনো কায়দা নাই, তাই সে তার সাইকেল নিয়ে সন্ধ্যার দিকেই বেরিয়ে পড়ল। আদনানের বাড়ির পথটা কম দূর নয়, লেগে যায় ঘন্টা দেড়েক। সে তার পথে চলতে লাগলো। না, সাহস করে বেরিয়ে তো পড়লাম, না জানি কত বিপদ সামনে অপেক্ষা করতেছে। তবে আদনানের বাড়িতে যেতে অনেকটা পথ পাড়ি দিতে হবে। পথে যে সমস্যাগুলো, এর মধ্যে হচ্ছে বাঁশবাগান, বড় বটগাছ, আরও কয়েকটা ধাপ আছে। এগুলো পেরিয়ে তাকে বাড়িতে যেতে হবে। সে জানে যে এই সমস্ত জায়গায় তার সাথে কিছু একটা ঘটতে পারে। যদি এসব প্রস্তুত নয়, তারপরও সে চলছে। না, আশাটা কি ঠিক হইল নাকি সেটা তো বুঝতেই পারতেছি না। একদিকে আমাবস্যার রাত, অন্যদিকে আবার সেই বাঁশঝাড়, বটগাছ, কি যে হবে কি জানি। সব ধরনের ভয়কে উপেক্ষা করে আদনান চলতে লাগলো। ধীরে ধীরে তার সাইকেলটি চলছে এবং কেমন একটা মৃদুমন্দ হাওয়া বইছে। রাতের অন্ধকারে তেমন একটা পথও ভালো দেখা যাচ্ছে না। আদনানের কাছে তেমন কোনো টর্চ বা হারিকেন নেই। তাকে এই অন্ধকারেই পাড়ি দিয়ে যেতে হবে অনেকটা পথ। তবে গ্রামের রাস্তাগুলো একটু সন্ধ্যা বা রাত হলেই কেমন একটা নিরিবিলি ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। চারদিকে কেমন ঝিঝি পোকার ডাক এবং অন্য যে শব্দগুলা কানে ভেসে আসে, তখন মনে কিছুটা ভয়ের সঞ্চার হয়। বাপরে, কেমন নিরিবিলি! কোনো জায়গায় কোনো মানুষজনের আভাস পাচ্ছি না। আদনান প্রায় 30 মিনিট ধরে পথ চলছে। সাইকেলটাও চলছে ঝড়ের বেগে। সে তার যতটুকু শক্তি ছিল তা দিয়ে সাইকেলটা দ্রুত চালানোর চেষ্টা করতেছে, কারণ যত তাড়াতাড়ি তার বাড়িতে পৌঁছাতে পারবে তার জন্য ব্যাপারটা ততই ভালো। না, আজকে আসাটা আমার একেবারেই উচিত হয় নাই। মামা কত করে আমায় বলল আজকে না আসার কথা, কিন্তু কি জানি মাথায় কি যে চেপে বসেছিল, নিজে নিজে ছুটে চলে আসলাম। এখন কি জানি কি হবে। এখন মামা বাড়ি ফিরতেও তো লজ্জা লাগছে। না, যা হয় হবে, চলি বাড়ির দিকেই। আদনান কিছু সময় চলার পরে সে সেই বটগাছের কাছে চলে এসেছে। বটগাছের কাছে আসতেই কেমন যেন শরীরটা একেবারে ঠান্ডা হয়ে আসতে লাগলো এবং মনে হচ্ছে কেউ একজন তার পিছে বসে তাকে চেপে ধরেছে। না, এত ভারী ভারী লাগছে কেন? ব্যাপারটা তো বেশি ভালো ঠেকছে না। আদনান ব্যাপারটা দেখার জন্য পিছে ঘুরে তাকালো, কিন্তু পিছে ঘুরতেই দেখলো কেউই নেই। না, বটগাছের কাছে এসেছি তাই মনে হচ্ছে একটু মনের ভয় হচ্ছে। না, চলতে থাকে। আবার যেই সে সামনের দিকে তাকিয়ে সাইকেল চালাতে লাগলো, তখন তার আবার মনে হলো কেউ একজন তার পিছে বসে তাকে চেপে ধরেছে। আবার সে ঘুরে তাকালো, পিছনে তাকিয়ে দেখলো কেউই নেই। না, মনেরই ভয় হবে। যদি কেউ থাকতো তাহলে তো দেখতাম। আবার মনের ভয়ই কুরে কুরে খাচ্ছে। নিজেকে নিজেরই একটু সাহস দেওয়ার কাজ চলছে। আদনান নিজেকে একটু সাহসী করে তোলার জন্য নিজে নিজে অনেক কিছুই ভাবছেন, কিন্তু আবার সে সামনে ঘুরে সাইকেল চালাতে লাগলো। হঠাৎ করে এবার মনে হচ্ছে কেউ তার পিঠে চেপে বসেছে। এবার আর সে চুপ থাকতে পারল না। পিছে তাকিয়ে সে বলতে লাগলো, কে কে আমায় চেপে ধরছেন? কে? আমি যে নড়তে পারছি না। না, কি যে হচ্ছে আমার সাথে আমি তো কিছুই বুঝতে পারছি না।
কেন যে আজকে আসলাম, আমার মনে হয় ফিরে যাওয়াই ভালো ছিল। এই বলে আদনান তার সাইকেলটা চালাতে লাগলো। কিছু দূর যেতে না যেতেই এসে পড়েছে সেই বাঁশবাগান। বাঁশবাগানের ভিতর দিয়েই তাকে যেতে হবে। বাপরে, বটগাছ তো একভাবে পার করে আসলাম, কিন্তু এখন এই বাঁশঝাড় যে কিভাবে পার করব আল্লাহই ভালো জানেন। সে সাহস করে সাইকেলটি চালাতে লাগলো এবং সে বাঁশবাগানের ভিতরে ঢুকতেই শুনতে পেল একটা বিকট হাসি। মনে হচ্ছে হাসিটা আস্তে আস্তে তার কাছে আসতে লাগলো। কিন্তু হঠাৎ তার চোখ গেল সামনের দিকে। চোখ যেতেই দেখলো কালো ভয়ানক এক বিশাল ছায়া। চোখ দিয়ে মনে হচ্ছে রক্ত ঝরছে। সে চোখের দিকে আদনান যে তাকিয়ে রইল, কেমন একটা যেন আদনান আর নড়ারও শক্তি পাচ্ছিল না। ভয়ঙ্কর সেই কালো দেহের অভয়াটি আদনানের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। আদনান তো স্থিরভাবে তাকিয়ে রইল এবং তার কোনো হুঁশ জ্ঞান কিছুই ছিল না। হঠাৎ করে কেউ একজন এসে তার পাশে দাঁড়ালো এবং যে এসে পাশে দাঁড়ালো তার হাতে একটি হেরিকেন ছিল। হেরিকেনের আলো দেখতেই অভয়াটি নিমিষেই হারিয়ে গেল। তখন আদনানের হুঁশ আসলো। কে 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 আমার পাশে কে? কে রে বাপু, এত রাতে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ও, আপনি আপনি কে? আপনি কোথা থেকে এলেন? আমি এই তো পাশেই আমার বাড়ি। আমি যাচ্ছিলাম, তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমি একটু পাশে এসে দাঁড়ালাম আর কি। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বাপু? ও, আমি আমি দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি? ও ও ওই সামনে যেটাকে দেখলাম ওটা কি ছিল? ও তাই বুঝি? তবে এত রাত করে তোমার ফেরাটা উচিত হয়নি। চলো, আজকে রাতটা আমার বাসায় থেকো, পরের দিন সকালবেলা তুমি চলে যেও। হ্যাঁ হ্যাঁ, তাই চলেন, তাই চলেন। আবার আমি 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 কি দেখলাম ওটা? যা দেখেছো দেখেছো বাপু, আজকে এ পর্যন্তই থাক, তুমি আমার বাসায় চলো। আদনান সেই রাতটা বুঝতে পেরেছিলেন যে তার মামা বাড়ি ছেড়ে আসাটা ওই রাতে একেবারেই ঠিক হয়নি। বাড়ির পথে যেতে যেতে লোকটিকে আদনান জিজ্ঞাসা করলেন, ওখানে আমি যেটা দেখেছি ওটা কি কি ছিল জানেন? না, তুমি তো দেখছি নাছর বান্দা, না শুনে কেমনটা যেন ছাড়তেই চাচ্ছ না। শোনো তাহলে, ওই বাঁশবাগানে অনেকদিন আগে থেকেই একটি জিনের বসবাস। এখান দিয়ে যদি কেউ রাত্রে যাওয়া আসা করে তখন তাকে মাঝে মাঝে একটু ভয় দেখায় আর কি। তুমি হয়তো তার পাল্লায় আজকে পড়েছিলে, তাই তোমাকে ভয় দেখিয়েছে। হ্যাঁ, আমি হয়তো তার পাল্লায় পড়েছিলাম। পিসের বট গাছ, এরপরে বাঁশঝাড়। আপনি না থাকলে যে কি হতো আজকে। যাই হোক, আজকে হয়তো আমার জন্য বেঁচে গিয়েছো। তবে খবরদার, এভাবে এত রাত করে আর কখনোই ফিরবে না। পরের বার পেলে হয়তো তোমাকে আর ছাড়বে না। একা পেলে তো তোমাকে আজই মেরে ফেলতো। আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি এত রাতে কোথা থেকে আসলেন আর আমাকে উদ্ধার করলেন। আমি আপনার এই উপকার কখনোই ভুলব না। ঠিক আছে বাপু, এখন চলো। এরপরে আদনান রাতটা তার বাসায় থাকে এবং পরের দিন সকালবেলা সে তার বাড়ির পথ ধরে।